বিসমিল্লাহ। ক্লাস 4 হবে। ওকে, আজকে আমরা পড়বো হচ্ছে ঘর্ষণ। আজকে আমরা পড়বো হচ্ছে ঘর্ষণ। ধরো এটা একটা তল, ধরো এটা একটা তল, এটা একটা বস্তু। এই বস্তুটা এই তলের উপর গতিশীল। এই তল এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে বিপরীত দিকে। এই বলটাকেই বলা হবে ঘর্ষণ বল। আবার বলি, এটা হচ্ছে একটা তল, এই তলের উপর এই বস্তুটা গতিশীল, বস্তুটা যাচ্ছে ডান দিকে। তল বস্তুটার উপর বাম দিকে একটা বল প্রয়োগ করবে, এই বলটাই হচ্ছে ঘর্ষণ বল। তো বস্তুর গতি যেদিকে, বলের গতি ঠিক তার বিপরীত দিকে, এই কারণে বলটাকে বলা হচ্ছে বাধা দানকারী বল। এই যে বলটা আছে এটাই হচ্ছে ঘর্ষণ। তাহলে ঘর্ষণ কি? ঘর্ষণ হচ্ছে তল কর্তৃক বাধা দানকারী বল। ঘর্ষণ হচ্ছে গতিশীল বস্তুর উপর তল কর্তৃক বাধা দানকারী বল। গতিশীল বস্তুর উপর তল কর্তৃক বাধা দানকারী বল। ঠিক আছে, তো এটাই হচ্ছে ঘর্ষণ। এটাই হচ্ছে কি? ঘর্ষণ। এবার ঘর্ষণ কয় প্রকার? ঘর্ষণ হচ্ছে দুই প্রকার। ঘর্ষণ কয় প্রকার? ঘর্ষণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি? স্থিতি ঘর্ষণ হচ্ছে স্থির বস্তুর উপর প্রযুক্ত ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ কি? স্থির বস্তুর উপর প্রযুক্ত ঘর্ষণ বল। আর গতীয় ঘর্ষণ কি? গতীয় ঘর্ষণ হচ্ছে গতিশীল বস্তুর উপর প্রযুক্ত ঘর্ষণ বল। গতীয় ঘর্ষণ কি? গতীয় ঘর্ষণ হচ্ছে গতিশীল বস্তুর উপর প্রযুক্ত ঘর্ষণ বল। এবার গতিশীল বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করে এটা তোমরা জানো। স্থির বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করে এটা অনেকে হয়তো বুঝতে পারতেছো না। তো আমরা এই ক্ষেত্রে একটা আনত তল নিব, একটা আনত তল নিলাম। এবার এই আনত তলের মধ্যে একটা বস্তু দিব, আয়তকার একটা বস্তু এই আনত তলে বসাবো। ওকে, হ্যাঁ, বসালাম। এবার এই বস্তুর ভর যদি m হয়, এই বস্তুর ভর যদি m হয়, তাহলে এই বস্তুর ওজন কি হবে? এই বস্তুর ওজন হবে mg। এই বস্তুর ওজন কি হবে? এই বস্তুর ওজন হবে mg। এই বস্তুর ওজন কি হবে? এই বস্তুর ওজন হবে mg। আবার দেখো, আবার দেখো, এই যে তলটা আছে, এই তলটা কি করবে? বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল দিবে। এই তলটা বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল দিবে। আর প্রতিক্রিয়া বল সবসময় কি হয়? তলের সাথে লম্ব হয়। প্রতিক্রিয়া বল সবসময় তলের সাথে লম্ব হয়। তাহলে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে তল কর্তৃক প্রতিক্রিয়া বল। এবার প্রতিক্রিয়া বল এর যে সরলরেখাটা আছে এটাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, এটাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, এটাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, তাহলে এরকম একটা সরল রেখা পাই। হ্যাঁ, এবার দেখো, এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর ওজনের একটা অংশ কাজ করবে, এদিক বরাবর ওজনের একটা অংশ কাজ করবে, এদিক বরাবর ওজনের একটা অংশ কাজ করবে। সেই অংশটা লিখার আগে আমাদের জানতে হবে এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা থিটা হলে এই কোণটাও কি হয়? থিটা হয়। এই দুটোটা কোণ সমান হয়। তাহলে এই যে ওজনের অংশটা কাজ করতেছে এটা হচ্ছে mg cos থিটা। ঠিক আছে, তো এটা কিভাবে বের করছি? কোন একটা ভেক্টর আছে, কোন একটা দিকে কোন একটা ভেক্টরের যে অংশ কাজ করতেছে সেটা কিভাবে বের করতে পারি? প্রথমে সেই ভেক্টরটাকে লিখতে হবে, এরপরে cos লিখতে হবে, এরপরে সেই দিকের সাথে সেই ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে দিতে হবে। এবার mg cos থিটার লম্ব বরাবর, 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 mg cos থিটার লম্ব বরাবর আরেকটু অংশ কাজ করে, mg cos থিটার লম্ব বরাবর আরেকটু অংশ কাজ করে, mg cos থিটার লম্ব বরাবর আরেকটু অংশ কাজ করে। এই যে অংশ কাজ করে এটা হচ্ছে mg sin থিটা। এটা হচ্ছে কি? mg sin থিটা। এটা হচ্ছে mg sin থিটা। এটা হচ্ছে mg sin থিটা। এটা হচ্ছে mg sin থিটা। ওকে, তো ওজনের একটা অংশ
এদিক বরাবর কাজ করতেছে, আরেকটা অংশ এদিক বরাবর কাজ করতেছে। তো দেখো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি আনত তল বরাবর নিচের দিকে। তাহলে আনত তল বরাবর নিচের দিকে mg sin থিটা মানের একটা বল কাজ করতেছে, যেটা বস্তুটাকে নিচে আনতে চাচ্ছে। কিন্তু বস্তুটা যদি স্থির থাকে তার মানে এদিক বরাবর অবশ্যই একটা বাহাদানকারী বল কাজ করছে। এই বাহাদানকারী বলের কারণে এই বস্তুটা স্থির আছে। এই যে বাহাদানকারী বল আছে, এই বাহাদানকারী বলকে আমরা বলবো ঘর্ষণ বল। যেহেতু এই বাহাদানকারী বল একটা স্থির বস্তুর উপর কাজ করতেছে, তাই বলে এই বাহাদানকারী বলের নাম হবে স্থিতি ঘর্ষণ বল। এই বাহাদানকারী বলের নাম হবে স্থিতি ঘর্ষণ বল। এই বাহাদানকারী বলের নাম হবে স্থিতি ঘর্ষণ বল। এই বাহাদানকারী বলের নাম কি হবে? স্থিতি ঘর্ষণ বল। আচ্ছা, তাহলে স্থির বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করে এটা আমরা বুঝি। স্থির বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করে এটা আমরা বুঝি। এরপর আসো, এই যে ঘর্ষণ বল কাজ করতেছে, এই ঘর্ষণ বল হচ্ছে প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। এই ঘর্ষণ বল হচ্ছে প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ঘর্ষণ বল যে প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। তো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। এই বস্তুর ভর হচ্ছে ধরো 10 কেজি। এই বস্তুর ভর কত? এই বস্তুর ভর হচ্ছে ধরো 10 কেজি। এই বস্তুর ভর হচ্ছে 10 কেজি। আবার ঠিক সেম আরেকটা বস্তু আছে, সেটা হচ্ছে 50 কেজি ভরের। সেটা হচ্ছে 50 কেজি ভরের। এবার এই দুইটা বস্তুকে আমি বললাম সামনের দিকে গতিশীল করার চেষ্টা করো। এই দুইটা বস্তুকে সামনের দিকে গতিশীল করার চেষ্টা করো। এই দুইটা বস্তুকে সামনের দিকে গতিশীল করার চেষ্টা করো। এই দুইটা বস্তুকে সামনের দিকে গতিশীল করার চেষ্টা করো। এই দুইটা বস্তুকে সামনের দিকে গতিশীল করার চেষ্টা করো। এই দুইটা বস্তুকে সামনের দিকে গতিশীল করার চেষ্টা করো। দুইটা বস্তুকে তুমি সামনের দিকে গতিশীল করার চেষ্টা করো। কোন বস্তুটা খুব সহজে গতিশীল হবে আর কোন বস্তুটা সহজে গতিশীল হবে না? 10 কেজি সহজে গতিশীল হবে, 50 কেজি সহজে গতিশীল হবে না। 10 কেজি কেন সহজে গতিশীল হবে? কারণ এখানের মধ্যে ঘর্ষণ কি কম। এখানে কম ঘর্ষণ, এখানে কম ঘর্ষণ। কেন 50 কেজি গতিশীল হতে বেশি কষ্ট হবে? কারণ এখানে বেশি ঘর্ষণ, কারণ এখানে বেশি ঘর্ষণ। এবার এখানে কেন ঘর্ষণটা বেশি আর এখানে কেন ঘর্ষণটা কম? তোমরা বলতে পারো যে ভরের কারণে। এটা 50 কেজি ভর আছে তাই বলে এখানে ঘর্ষণটা বেশি, এখানে 10 কেজি ভর আছে তাই বলে ঘর্ষণটা কম। আচ্ছা, তুমি এভাবে চিন্তা করতে পারো না যে এটার ওজন হচ্ছে mg, তো যদি আমরা m এর পরিবর্তে 10 বসে তাহলে এখানে ওজন হচ্ছে 10g, আর এখানে ওজন হচ্ছে একইভাবে mg। যদি m এর পরিবর্তে 50 বসে তাহলে এখানে ওজন হচ্ছে 50g। তাহলে এখানে ওজন বেশি হওয়ার কারণে, ওজন বেশি হওয়ার কারণে ঘর্ষণ বেশি, ওজন বেশি হওয়ার কারণে ঘর্ষণ বেশি। তাহলে তুমি এখানে লিখতে পারো ওজন বেশি হলে ঘর্ষণ বেশি হয়, ওজন কম হলে ঘর্ষণ কম হয়। তাইলে ঘর্ষণ সমানুপাতিক ওজন বল, ঘর্ষণ সমানুপাতিক ওজন বল। কিন্তু ঘর্ষণ কিন্তু সবসময় ওজন বলের সমানুপাতিক হবে না। 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 ধরো আমি এখানের মধ্যে কি করলাম, এখানের মধ্যে এটা 50 কেজি না রেখে এটাকে ধরো আমরা 10 কেজি রাখলাম, 10 কেজি রাখলাম। এবার কিন্তু আমার এখানের মধ্যে ওজন বলটা হচ্ছে 10 কেজি। তো ধরো আমি এখানের মধ্যে বাহ্যিক বল প্রয়োগ করলাম Fe পরিমাণ, একটা Fe পরিমাণ বাহ্যিক বল প্রয়োগ করলাম। তো কোথায় ঘর্ষণ বেশি হবে? অবশ্যই এখানে ঘর্ষণ বেশি হবে, কারণ এখানে নিচের দিকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, এই কারণে ঘর্ষণটা এখানে বেশি হবে। নিচের দিকে একটা বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে, এই কারণে ঘর্ষণ বলটা এখানে বেশি হবে। তার মানে ঘর্ষণ বলটা শুধুমাত্র যে ওজনের উপর নির্ভর করে এমনটা না, ওজনের সাথে যদি বাহ্যিক বল থাকে তার উপরও নির্ভর করবে। বাহ্যিক বলের উপর যে ঘর্ষণ বলটা নির্ভর করতেছে সেটা আমরা কিভাবে বুঝতেছি? দুইটা বস্তু দোনোটার ওজন একই, একটার উপর বাহ্যিক বল নিচের দিকে দেওয়া হয়েছে, আরেকটার উপর বাহ্যিক বল নিচের দিকে দেওয়া হয়নি। কোন ক্ষেত্রে ঘর্ষণ বেশি হয়েছে? যার ক্ষেত্রে বাহ্যিক বল নিচের দিকে দেওয়া হয়েছে। তার মানে এই বাহ্যিক বলের উপরও ঘর্ষণ বল নির্ভর করবে। আচ্ছা, এখানে যদি আমি প্রতিক্রিয়া বল লিখি, প্রতিক্রিয়া বল সমান সমান কি হবে? mg হবে। বস্তুটা তলকে mg পরিমাণ বল প্রয়োগ করতেছে, তল বস্তুর উপর mg পরিমাণ বল প্রয়োগ করতেছে। ঠিক এখানে সেম, বস্তুটা তলের উপর mg পরিমাণ বল প্রয়োগ করছে, তলটাও বস্তুর উপর mg পরিমাণ বল প্রয়োগ করতেছে। তার মানে এই ক্ষেত্রে ঘর্ষণ বল সমানুপাতিক
আমরা এমজি লিখছিলাম না, চাইলে আমরা এখানে ঘর্ষণ বল সমানুপাতিক কি লিখতে পারতেছি, ঘর্ষণ বল সমানুপাতিক প্রতিক্রিয়া বল লিখতে পারতেছি, কারণ এমজি যা কথা প্রতিক্রিয়া বল তা কথা। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বলটা কি হবে, এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বলটা হবে এমজি, আর এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বলটা কি হবে, তলের উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, তলের উপর বল প্রয়োগ করা হচ্ছে এমজি পরিমাণ এবং এফি পরিমাণ, এমজি পরিমাণ এবং এফি পরিমাণ, তাহলে প্রতিক্রিয়া বল কি হবে, প্রতিক্রিয়া বল হবে বাহ্যিক বল প্লাস এমজি, বাহ্যিক বল প্লাস এমজি, বাহ্যিক বল প্লাস এমজি, বাহ্যিক বল প্লাস এমজি, বাহ্যিক বল প্লাস এমজি। তো দেখো এক্ষেত্রে, এক্ষেত্রে তোমার ঘর্ষণ বলটা কখন বেশি হচ্ছে, এক্ষেত্রে মানে প্রথমটার ক্ষেত্রে দেখো, প্রথমটার ক্ষেত্রে ঘর্ষণ বলটা নির্ভর করছে শুধুমাত্র ওজনের উপরে, প্রথমটার ক্ষেত্রে ঘর্ষণ বল নির্ভর করছে শুধুমাত্র ওজনটার উপরে, শুধুমাত্র ওজনটার উপরে। এই ওজনটা যদি বেশি হইতো তাহলে ঘর্ষণ বলটাও বেশি হতো, এই ওজনটা যদি কম হতো তাহলে ঘর্ষণ বলটাও কম হতো। আবার আমরা চাইলে এটা এইভাবে লিখতে পারি যে প্রথমটার ক্ষেত্রে ঘর্ষণ বল নির্ভর করছে প্রতিক্রিয়া বলের উপরে, যদি প্রতিক্রিয়া বল দেখো ওজন যত প্রতিক্রিয়া বল তত, তাহলে ওজন বেশি হলে ঘর্ষণ বেশি হবে, আবার প্রতিক্রিয়া বলও বেশি হলে ঘর্ষণ বেশি হবে। তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি। আবার দেখো এক্ষেত্রে কিন্তু আমরা দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমরা ঘর্ষণ সমানুপাতিক ওজন বল দিতে পারি না, ঘর্ষণ সমানুপাতিক ওজন বল দিতে পারি না, কারণ দেখো তোমার এখানেও 10 কেজি এখানেও 10 কেজি, কিন্তু তোমার এখানের তুলনায় এখানে ঘর্ষণটা বেশি, এখানে ঘর্ষণটা বেশি, কার জন্য, এই বাহ্যিক বলের জন্য। তো তুমি এটা বলতে পারো যে হ্যাঁ তাও তো ঘর্ষণ বলের উপর তো এমজি একটা রোল প্লে করবে, হ্যাঁ ঠিক আছে, এমজি বেশি হলে ঘর্ষণ বল বেশি হবে, এটা সত্যি কথা, এমজি বেশি হলে ঘর্ষণ বল স্টিল বেশি হবে, কিন্তু এই ক্ষেত্রে আমরা সমানুপাতিক দিতে পারি না, একটা বেশি হলে আরেকটা বেশি হয়, এরকম প্রত্যেকটা কেসে সমানুপাতিক দেওয়া যায় না, প্রত্যেকটা কেসে সমানুপাতিক দেওয়া যায় না। এখন এখানের মধ্যে ঘর্ষণ বল তাহলে কিসের উপর নির্ভর করতেছে, ঘর্ষণ বল তাহলে নির্ভর করছে প্রতিক্রিয়া বলের উপরে, কিসের উপর নির্ভর করছে, প্রতিক্রিয়া বলের উপর নির্ভর করছে। তুমি দেখো এক্ষেত্রে তোমার প্রতিক্রিয়া বল যার বেশি, একটু ভালো করে খেয়াল করো, ওর প্রতিক্রিয়া বল হচ্ছে এমজি আর ওর প্রতিক্রিয়া বল হচ্ছে এমজির সাথে প্লাস এফই, কার প্রতিক্রিয়া বল বেশি, ওর প্রতিক্রিয়া বল বেশি, যার প্রতিক্রিয়া বল বেশি তার ঘর্ষণ কিন্তু বেশি, যার প্রতিক্রিয়া বল বেশি তার ঘর্ষণ কিন্তু বেশি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি, এখান থেকে আমরা বুঝতেছি দ্যাট এই দুইটা কেসকে যদি আমরা একসাথে চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে ঘর্ষণ সমানুপাতিক হয় প্রতিক্রিয়া বল, ঘর্ষণ সমানুপাতিক হয় প্রতিক্রিয়া বল। তো ঘর্ষণ যে প্রতিক্রিয়া বলের সমান হবে এটা এখানে দুই ক্ষেত্রে প্রমাণিত, এখানে দুই ক্ষেত্রে সত্য, আবার এখানেও সত্য, এখানেও সত্য। তার মানে কি, তার মানে কি হচ্ছে যে ঘর্ষণ যে সবসময় ওজন বলের সাথে সমানুপাতিক হবে এটা প্রয়োজনীয় নয়, কিন্তু ঘর্ষণ সবসময় কি হবে, প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক হবে, ঘর্ষণ কিন্তু সবসময় কি হবে, প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক হবে, ঘর্ষণ কিন্তু সবসময় কি হবে, প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক হবে। এবার স্থিতি ঘর্ষণ আর গতি ঘর্ষণের উদাহরণ করবো আমরা, সরি স্থিতি ঘর্ষণ আর গতি ঘর্ষণের পার্থক্য করবো, ঠিক আছে। আচ্ছা পার্থক্য করার দরকার নেই, আমরা একটু তোমার একটু বোঝার চেষ্টা করি। ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা তল আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা তল আছে, এখানে একটা বস্তু আছে। তো এই যে বস্তুটা আছে, এই বস্তুটার উপর ধরো আমরা বল প্রয়োগ করলাম, এই বস্তুটার উপর কত বল প্রয়োগ করলাম, ধরো এই বস্তুটার উপর আমরা ধরো এই বস্তুটার উপর আমরা প্রয়োগ করলাম 2 নিউটন বল, কত বল প্রয়োগ করলাম, 2 নিউটন বল। তো বস্তুটার উপর 2 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তুটা সামনে গতিশীল হলো না, তার মানে তল এটার উপর 2 নিউটন, তল এটার উপরে 2 নিউটন, তল এটার উপরে 2 নিউটন স্থিতি ঘর্ষণ বল প্রয়োগ করছে। আচ্ছা, তো ধরো আমরা এই বস্তুর উপর এবার 3 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তু ধরো তাও স্থির, তার মানে তল এই বস্তুর উপর 3 নিউটন স্থিতি ঘর্ষণ বল প্রয়োগ করছে। ধরো এই বস্তুর উপর আমরা 5 নিউটন বল প্রয়োগ করলাম, যদি এই বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করি আর বস্তু কি থাকে, স্থির থাকে, তার মানে তল বস্তুর উপর 5 নিউটন স্থিতি ঘর্ষণ বল প্রয়োগ করছে। এরপর দেখো, এরপর ধরো আমরা 5.1 মানে 5 নিউটনের থেকে অল্প বেশি, 5 নিউটন থেকে অল্প বেশি বল প্রয়োগ করলাম, বস্তু ধরো গতিশীল হয়ে গেছে, বস্তু কি হয়ে গেছে, গতিশীল হয়ে গেছে, তার মানে বস্তুর উপরে স্থিতি ঘর্ষণ আর কাজ করতেছে না। দেখো বস্তু গতিশীল হয়ে গেছে, স্থিতি ঘর্ষণ কখনো গতিশীল বস্তুর উপর কাজ করবে না। তুমি 5.1 নিউটন বল দিছো,
বস্তু গতিশীল হয়ে গেছে। তো বস্তু যখন গতিশীল হয়ে যাবে তখন কিন্তু স্থিতি ঘর্ষণ আর কাজ করবে না, তখন যে ঘর্ষণটা কাজ করবে সেটা হবে গতি ঘর্ষণ। সেটা হবে কি? সেটা হবে গতি ঘর্ষণ। তাহলে এই ক্ষেত্রে গতি ঘর্ষণটা কত হতে পারে? ধরো গতি ঘর্ষণটা হলো 4 নিউটন। গতি ঘর্ষণটা কত হলো? 4 নিউটন। ঠিক আছে, এবার তুমি যত বড় বলই প্রয়োগ করো না কেন তোমার গতি ঘর্ষণ কি থাকবে? 4 নিউটন থাকবে। তোমার গতি ঘর্ষণ কি থাকবে? 4 নিউটন থাকবে। ধরো তুমি এখানের মধ্যে 8 নিউটন বল প্রয়োগ করছো, তোমার এদিক বরাবর একটা বেগে বস্তুটা গতিশীল থাকবে। তোমার এখানে যে গতি ঘর্ষণটা আছে এই গতি ঘর্ষণ কিন্তু 4 নিউটন থাকবে। তাহলে আমরা স্থিতি ঘর্ষণ সম্পর্কে কি জানতেছি? স্থিতি ঘর্ষণ সম্পর্কে জানতেছি যে স্থিতি ঘর্ষণের কি থাকবে? একাধিক মান থাকবে। স্থিতি ঘর্ষণের 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 একাধিক মান থাকবে। ঠিক আছে? আর গতি ঘর্ষণের কি? গতি ঘর্ষণের মান কয়টা? গতি ঘর্ষণের কিন্তু মান একটাই। তুমি যে বলে প্রয়োগ করো না কেন, বস্তু যদি গতিশীল হয় তাহলে তার উপরে স্থিতি ঘর্ষণ কাজ করবে না, তার উপর কাজ করবে গতি ঘর্ষণ। আর গতি ঘর্ষণের মানটা সবসময় একই হবে। গতি ঘর্ষণের মান কি? একই। বা গতীয় ঘর্ষণের মান কি? একই। গতীয় ঘর্ষণ একটি মান। গতীয় ঘর্ষণের মান কয়টি? গতীয় ঘর্ষণের মান হচ্ছে একটি, তাহলে একটি মান। গতীয় ঘর্ষণের মান কয়টি? গতীয় ঘর্ষণের মান হচ্ছে একটি। গতীয় ঘর্ষণের মান হচ্ছে একটি। গতীয় ঘর্ষণের মান হচ্ছে একটি। এবার যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে, দেখো তোমার এই যে স্থিতি ঘর্ষণ আছে, স্থিতি ঘর্ষণে কিন্তু একটা সর্বোচ্চ মান আছে। স্থিতি ঘর্ষণে কি আছে? একটা সর্বোচ্চ মান আছে। ওই সর্বোচ্চ মানটা হচ্ছে 5 নিউটন। ঠিক আছে, এখানে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান কত? 5 নিউটন। এই গতি ঘর্ষণের মানটা কিন্তু সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের মানের চেয়ে কম। গতি ঘর্ষণের মানটা কিন্তু সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের মানের চেয়ে কম। তাহলে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের মান গতি ঘর্ষণের মানের চেয়ে বেশি। সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের মান গতীয় ঘর্ষণের চেয়ে বেশি। 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 আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে কি বের করতে পারছিলাম? কিছুক্ষণ আগে বের করছিলাম যে ঘর্ষণ বল সমানুপাতিক প্রতিক্রিয়া বল, ঠিক না? তো আমরা এখানে কি করতে পারি? একটা ধ্রুবক আনতে পারি, যেটাকে আমরা কি বলতে পারি? যেটাকে আমরা বলতে পারি ঘর্ষণ সহগ। যেটাকে আমরা কি বলতে পারি? ঘর্ষণ সহগ। কি বলতে পারি? যেটাকে আমরা কি বলতে পারি? ঘর্ষণ সহগ। যদি এটা স্থিতি ঘর্ষণ হয় তাহলে এটা হবে স্থিতি ঘর্ষণ সহগ। যদি এটা গতীয় ঘর্ষণ হয় তাহলে এটা হবে গতীয় ঘর্ষণ সহগ। স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে মিউএস কি বুঝাবে? স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে মিউএস বুঝাবে স্থিতি ঘর্ষণ সহগ। স্থিতি ঘর্ষণ সহগ। আর গতীয় ঘর্ষণের ক্ষেত্রে মিউ মিউ কে কি বুঝাবে? গতীয় ঘর্ষণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? গতীয় ঘর্ষণকে আমরা প্রকাশ করি এফ কে দিয়ে। গতীয় ঘর্ষণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? গতীয় ঘর্ষণকে আমরা প্রকাশ করি এফ কে দিয়ে। গতীয় ঘর্ষণকে আমরা প্রকাশ করি এফ কে দিয়ে। আর গতীয় ঘর্ষণ, যখন গতীয় ঘর্ষণ বের করব তখন মিউ কে যেটা থাকবে ওটা বুঝাবে গতীয় ঘর্ষণ সহগকে। গতীয় ঘর্ষণ সহগকে। গতীয় ঘর্ষণ সহগকে। তাহলে আমরা স্থিতি ঘর্ষণ এর সূত্র, গতীয় ঘর্ষণের সূত্র করে ফেলছি। স্থিতি ঘর্ষণের সূত্র করে ফেলছি, গতীয় ঘর্ষণের সূত্র করে ফেলছি। তাহলে আমরা এখানের মধ্যে সূত্রগুলো লিখতে পারি। স্থিতি ঘর্ষণের সূত্র কি? স্থিতি ঘর্ষণের সূত্র হচ্ছে স্থিতি ঘর্ষণ সমান সমান স্থিতি ঘর্ষণ সহগ প্রতিক্রিয়া বল। গতীয় ঘর্ষণের সূত্র কি? গতীয় ঘর্ষণের সূত্র হচ্ছে, গতীয় ঘর্ষণের সূত্র হচ্ছে গতীয় ঘর্ষণ সহগ গুণ প্রতিক্রিয়া বল। গতীয় ঘর্ষণ সহগ গুণ প্রতিক্রিয়া বল। গতীয় ঘর্ষণ সহগ গুণ প্রতিক্রিয়া বল। এবার আমরা যদি একটা গ্রাফ আঁকি, ঠিক আছে? আমরা যদি একটা গ্রাফ আঁকি, আমরা একটা গ্রাফ আঁকলাম। তো এদিক বরাবর আমরা দিলাম ঘর্ষণ, এদিক বরাবর আমরা দিলাম ঘর্ষণ, আর এদিক বরাবর আমরা দিলাম সময়। ঠিক আছে, তো একটা বস্তু আছে সেটা স্থির আছে, ঠিক আছে? তাহলে তার উপর আমরা কি করলাম? বল প্রয়োগ করতে থাকলাম। তো যত আমি বল প্রয়োগ করবো বস্তুটা ধরে স্থির থাকতেছে, তার মানে কি? তো ফর এক্সাম্পল এই ঘটনাটাই আমরা ধরি। প্রথমে আমরা কি করলাম? 2 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তু কি স্থির। প্রথমে 2 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তু কি থাকলো? বস্তু স্থির থাকলো।
বস্তু কি থাকলো, স্থির থাকলো, বস্তু স্থির থাকলো। 2 নিউটন বল প্রয়োগ করার পরে বস্তু স্থির, 3 নিউটন বল প্রয়োগ করার পরে বস্তু স্থির, 5 নিউটন বল প্রয়োগ করার পরে বস্তু স্থির। তাহলে দেখো, তো যখন বস্তুর উপরে 2 নিউটন ঘর্ষণ বল কাজ করছে তখন বস্তুর স্থির, 3 নিউটন ঘর্ষণ বল কাজ করলে তখনও বস্তুর স্থির, 5 নিউটন ঘর্ষণ বল কাজ করলে তখনও বস্তুরা স্থির। তাহলে যখন বস্তুর উপর 2 নিউটন ঘর্ষণ বল কাজ করতেছিল, 2 নিউটন ঘর্ষণ বল কাজ করতেছিল তখনও বস্তুরা স্থির, 3 নিউটন ঘর্ষণ বল কাজ করতেছিল তখনও বস্তুরা স্থির, 5 নিউটন বল কাজ করতেছিল তখনও বস্তুরা স্থির। তাহলে এই যে ঘর্ষণ ঘর্ষণ বলগুলো পাইছে এই বরাবর, এই রেখা বরাবর, এই ঘর্ষণ বলগুলোকে কি বলা হবে, এই ঘর্ষণ বলগুলোকে বলা হবে স্থিতি ঘর্ষণ বল। এগুলো কি বলা হবে, স্থিতি ঘর্ষণ বল, 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 স্থিতি ঘর্ষণ বল। 2 নিউটন দিছি, 2 নিউটন দিছি, বস্তু গতিশীল হয় নাই। 3 নিউটন দিছি, বস্তু গতিশীল হয় নাই। 5 নিউটন দিছি, তাও বস্তু গতিশীল হয় নাই। 5.1 নিউটন দিছি, সাথে সাথে বস্তু কি হয়ে গেছে, গতিশীল হয়ে গেছে, সাথে সাথে বস্তু কি হয়ে গেছে, গতিশীল হয়ে গেছে। এখন আর আমার কাছে কি দেওয়ার দরকার নাই, 5 নিউটন চেয়ে বেশি বল দেওয়ার দরকার নাই। এখন আমি 5 নিউটন চেয়ে কম বল দিলে বস্তু কি থাকবে, গতিশীল থাকবে, বস্তু গতিশীল থাকবে, বস্তু গতিশীল থাকবে। ঠিক আছে, বস্তু গতিশীল থাকবে। তো এই যে বলটা আছে, তো এই এই দেখো, এরপরে দেখো বস্তুটা কি গতিশীল হয়ে গেল। বস্তুটা গতিশীল হওয়ার পরে কিন্তু ঘর্ষণ বলের মান কমতেছে না, ঘর্ষণ বলের মান কমতেছে না, বাড়তেছে না, ঘর্ষণ বলের মান 4 নিউটন থাকতেছে। তার মানে এই যে সরলরেখাটা আছে এটা কি প্রকাশ করে, এটা গতীয় ঘর্ষণ প্রকাশ করে। এটা কি প্রকাশ করে, এটা গতীয় ঘর্ষণ প্রকাশ করে। এটা কি প্রকাশ করে, এটা গতীয় ঘর্ষণ প্রকাশ করে। 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 ঠিক আছে, এবার আমরা বলবো ঘর্ষণ কোণ। এবার আমরা বলবো ঘর্ষণ কোণ। ধর এটা একটা তল, এটার উপর একটা বস্তু আছে। এবার এই বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল কাজ করতেছে। বস্তুটাকে যদি আমি এদিক বরাবর বল প্রয়োগ করি বস্তুর উপর ঘর্ষণ বল কাজ করবে ঠিক বিপরীত দিকে। তো বস্তুটা যদি স্থির থাকে তাহলে এই ঘর্ষণ বলটাকে আমরা কি বলবো, স্থিতি ঘর্ষণ বল। এই স্থিতি ঘর্ষণ বল আর প্রতিক্রিয়া বল মিলে একটা লব্ধি দিবে। স্থিতি ঘর্ষণ বল আর প্রতিক্রিয়া বল মিলে একটা লব্ধি দিবে। এই যে লব্ধিটা দিবে, এই যে লব্ধিটা দিবে, এই লব্ধিটার এই লব্ধিটা প্রতিক্রিয়া বলের সাথে যে কোণটা তৈরি করে তাকে আমরা বলি ঘর্ষণ কোণ। তাকে আমরা কি বলি, ঘর্ষণ কোণ। প্রতিক্রিয়া বল স্থিতি ঘর্ষণের লব্ধি বল এবং প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ, এটাকে কি বলা হয়, ঘর্ষণ বল, ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ কি, প্রতিক্রিয়া বল এবং স্থিতি ঘর্ষণ বলের লব্ধি এবং প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ। এটাকে কি বলা হয়, ঘর্ষণ কোণ বলা হয়। তো ঘর্ষণ কোণ হচ্ছে কি ল্যামডা, ঘর্ষণ কোণ হচ্ছে ল্যামডা, ঘর্ষণ কোণ হচ্ছে কি ল্যামডা। আচ্ছা আসো, তো আমরা কি লিখতে পারি, আমরা ভেক্টর থেকে লিখতে পারি না tan ল্যামডা সমান সমান যার সাথে অ্যাঙ্গেল সে থাকে কি সিঙ্গেল। দেখো তোমার এখানের মধ্যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুটোটার লব্ধি হচ্ছে এটা। তো লব্ধির দিক কি, এই ল্যামডা কোণটাকে আমরা লব্ধির দিক বলতে পারি। লব্ধিটা আর এর সাথে ল্যামডা কোণে আছে তাই বলে লব্ধির দিক কি ল্যামডা। তাহলে tan ল্যামডা সমান সমান কি হবে, এই ল্যামডাটা যার সাথে আছে, এই ল্যামডা কার সাথে আছে, আর এর সাথে আছে না। তো ল্যামডা যার সাথে আছে সে থাকবে একা, আর যার সাথে ল্যামডা নেই অর্থাৎ এফএস এর সাথে ল্যামডা নেই, যার সাথে ল্যামডা নেই তার সাথে থাকবে সাইন আলফা, তার সাথে থাকবে কজ আলফা, তার সাথে থাকবে কজ আলফা। এবার আলফা বলতে আমরা কি বুঝাই, আলফা বলতে বুঝাই হচ্ছে যে দুইটার লব্ধি ওই দুটোটার মধ্যবর্তী কোণ। এখানে আলফা হচ্ছে তোমার 90 ডিগ্রি, যেহেতু আলফা 90 ডিগ্রি, উপরে আছে এফএস, নিচে আছে হচ্ছে আর। উপরে আছে হচ্ছে এফএস, নিচে আছে হচ্ছে আর। আমরা কি জানি এফএস সমান সমান মিউ আর, তাহলে মিউ সমান সমান কি, মিউ সমান সমান হচ্ছে এফএস বাই আর, এফএস বাই আর। মিউ সমান সমান কি, মিউ সমান সমান হচ্ছে এফএস বাই আর। মিউ সমান সমান কি, মিউ সমান সমান হচ্ছে এফএস বাই আর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মিউ লিখতে পারি।
তাহলে ল্যামডা সমান সমান কি থাকে, ল্যামডা সমান সমান থাকে টেন ইনভার্স মিউ, এটা হচ্ছে ল্যামডা। তো এটা হচ্ছে কি ঘর্ষণ কোণ, এটা হচ্ছে কি ঘর্ষণ কোণ, এটা হচ্ছে ঘর্ষণ কোণ, এটা হচ্ছে ঘর্ষণ কোণ। এরপর হচ্ছে নিশ্চল কোণ। এটা একটা আনত তল। আচ্ছা এটা একটা ফর এক্সাম্পল এটা একটা তল, আর এটার উপর ধর একটা কি আছে, এটার উপর ধর একটা বস্তু আছে, ঠিক আছে, এটার উপর কি আছে, এটার উপর একটা বস্তু আছে। আচ্ছা এবার ধর আমরা এটাকে কি করতে থাকলাম, এটাকে ধর আমরা আনত করতে থাকলাম, আনত করতে থাকলাম, এটাকে আমরা তলটাকে আমরা ধর আনত করতে থাকলাম, তলটাকে আমরা আনত করতে থাকলাম, তলটাকে আমরা আনত করতে থাকলাম। তো একটা নির্দিষ্ট কোণে আনত করলে, তো এখানে কি একটা কোণ আছে না, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আনত তলের কোণ, এটাকে কি বলা হয় আনত তলের কোণ। তো আমরা জানি এটাকে আনত করলে কি হবে, বস্তুটা নিচের দিকে পড়ে যাবে, বস্তুটা নিচের দিকে পড়ে যাবে, বস্তুটা নিচের দিকে পড়ে যাবে, কিন্তু সর্বোচ্চ একটা কোণ আছে যে কোণে আনত করলে বস্তু নিচে পড়বে না, মানে এর যে একটু বেশি কোণে আনত করলেই বস্তুটা নিচে পড়ে যাবে, কিন্তু সেই কোণে আনত করলে বস্তুটা পড়বে না, ওই কোণটাকে আমরা বলবো নিশ্চল কোণ, ওই কোণটাকে আমরা কি বলবো, নিশ্চল কোণ। আমরা বলতে পারি আনত তলের তারিকা। ঠিক থাকে, থ্যাংক ইউ, আজকে ক্লাস এইটুকুই।